লন্ডন বৈঠকের মধ্য দিয়ে আমরা দেখলাম সরকার এবং বিএনপির মধ্যে যে টানাপোড়েন চলছিল সেটির অবসান হলো এবং নির্বাচন নিয়ে এক ধরনের সমঝোতায় পৌঁছেছে দুই পক্ষই। যদিও এ ধরনের সমঝোতার বিষয়ে আপত্তি জানিয়েছে জামায়াত এবং এনসিপি। জামায়াত ইসলামী যেমনটি বলছে, একটি রাজনৈতিক দলের সাথে বিদেশে যৌথ ব্রিফিং প্রদান করার রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় আসলেই কি দায়ী? না, আসলে জামাত একটা আন্তর্জাতিক দল, তাদের মুখে আসলে এই কথা মানায় না। বিএনপি একটা লোকাল দল। এই কারণ হলো, আমি গোলাম আজম সাহেবের একটা সাক্ষাৎকার দেখলাম, এটা কি মানে কত সালে এটা না, তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে জামায়াত ইসলামী বাংলাদেশ কেন, তো বললো যে জামাত তো মূলত প্রতিষ্ঠিত হয়েছে দিল্লিতে, এরপরে এটি পাকিস্তান জমানাতে পাকিস্তানের যে শাখা হিসেবে এটা বাংলাদেশের মানে পাকিস্তানের হেডকোয়ার্টার বাংলাদেশের শাখা হিসেবে জামায়াত ইসলামী বাংলাদেশ ওইভাবেই আছে, এখন পর্যন্ত আমরা সেটা কোনো পরিবর্তন যায় নাই। তো সেক্ষেত্রে আপনি যদি ধরেন ওই স্ট্রাকচার মানে গোলাম আজম সাহেবের সেই যে বক্তব্য, সেই বক্তব্যের বাইরে কাউন্টার জামাত ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছে বা আলাদা পাকিস্তান জামাতের সাথে তাদের কোনো সংযোগ নেই, তারপরে শেষে যাকে বলা হয় দিল্লি মার্কাজের সাথে তার কোনো সংযোগ নেই, এটাতে তো জামাত এখনও বলেনি। ইটস ইন্টারন্যাশনাল পার্টি, জামাত একটা ইন্টারন্যাশনাল পার্টি। আবার তাবলিগ জামাতের মতোই, তাবলিগ জামাতের ধরুন দিল্লি মার্কাজ আছে, বাংলাদেশ মার্কাজ আছে, এরকম আর কি জামাতের ইন্টারন্যাশনাল পার্টি। দ্বিতীয়ত হলো জামাতের যে আন্তর্জাতিকতা আছে, আমি মনে করি তাদের যে শক্তিমত্তা ঢাকার শহরে, তার সাথে লন্ডনে তাদের শক্তি কিন্তু কোনো অংশে কম না। সব দিকে দে হ্যাভ ভেরি গুড লজিস্টিক পাওয়ার। তাদের যে টাকা পয়সাগুলো আসে, এর একটা বিরাট অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। মধ্যপ্রাচ্য দুবাইতে যদি আপনি যান, তারপর শেষে জেদ্দাতে আপনি যদি যান, সেখানে জামাতের আমির, ওখানে জেদ্দার যে রাজা আছেন বা মানে ওখানে রাজপরিবারের যে সদস্য আছেন, তিনিও এত লোক জড় করতে পারবেন না। উনি গেলে এত লোক ওনাকে রিসিভ করার জন্য উনি যদি চান, যে ডিজায়ার করেন যে আমি জেদ্দা এয়ারপোর্টে নামবো, আমার জন্য 1 লাখ লোক লাগবে, তো জামাতের সৌদি আরবে 1 লাখ লোক জেদ্দা এয়ারপোর্টে এসে তাকে রিসিভ করবে। যেহেতু ওখানে আইন কানুন খুব কঠিন, অনেকের চাকরি থাকবে না, কিন্তু উনি যদি ডিজায়ার করেন, ওনার কিন্তু সেই সংগঠন আছে। তো এরকম একটা আন্তর্জাতিক সংগঠন, যাতে সারা দুনিয়াতে যাদের লিঙ্কেজ আছে, সারা দুনিয়া থেকে যাদের টাকা আসে এবং তারা গ্লোবাল রাজনীতি করে, তাদের সঙ্গে ধরেন তুরস্কের খুব ভালো সম্পর্ক, তুরস্কের জেবি পার্টি খুব ভালো সম্পর্ক, ইখওয়ানে মুসলিমিন নামক একটা সংগঠন খুব ভালো সম্পর্ক, মুসলিম ব্রাদারহুড যে মিশর, তাদের সাথে একেবারে যাকে বলা হয় আপনি কি বলবো ছাত্রদলের সাথে মূল বিএনপির যেমন সম্পর্ক, তেমনি মিশরের যে মুসলিম ব্রাদারহুড তার সঙ্গে জামায়াত ইসলামের বাংলাদেশে ওইরকম সম্পর্ক, ছোট ভাই বড় ভাইয়ের সম্পর্ক। তো এইরকম একটা গ্লোবাল পার্টি, আমার কাছে মনে হয় জামাতের মতো এরকম কোনো গ্লোবাল পার্টি পৃথিবীতে দ্বিতীয়টা নাই। ইটস এ গ্লোবাল পার্টি। তো তাদের দৃষ্টিভঙ্গি, তারা নিজেরা এত বড়, এত উদার, এত তাদের আন্তর্জাতিকতা, তো সেখান থেকে বের হয়ে তারা বিএনপিকে এত ছোট ভাবছে কেন? বিএনপি লন্ডনে কথা বলেছে, একটা সংবাদ সম্মেলন করেছে, এটা কি দোষ? 1 2 নম্বর হলো যে এখানে তো টোটাল বিষয়টা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। তো ইউনূস সাহেব যদি লন্ডনে বৈঠক না করে তিনি যদি বেগম জিয়ার সাথে ঢাকাতে করতেন, তাহলে তো বিএনপি না করতো না, কিন্তু তিনি করেছেন লন্ডনে। এখন লন্ডনে করেছেন, এখন যদি গালাগালি করতে হয়, রাগারাগি করতে হয়, ইউনূস সাহেবের সাথে করতে হবে, কিন্তু বিএনপির কোনো দোষ নেই। এবং ইউনূস সাহেব ডিজায়ার করেছেন, এজন্যই বৈঠক হয়েছে, তারেক রহমান সাহেব তার ডিজায়ার করেন নাই। আর ইউনূস সাহেব তো আন্তর্জাতিক মানুষ, উনি তো যেখানে যান সেখানে সংবাদ সম্মেলন করেন। উনি তো জাপানে গিয়ে সংবাদ সম্মেলন করেছেন, তখন তো উনি জামাতের লোক রাগ হয় নাই। কয়েকদিন আগে উনি গিয়া যাকে বলা হয় নিউ ইয়র্কে গিয়ে করলেন, তারপর শেষে উনি কোথায় গেলেন, ইন্দোনেশিয়া গেলেন, 11 বার গেছেন, 11 বারই তো উনি সেই বিবিসির সাথে কথা বলছেন, সিএনএর সাথে বলছেন, ফক্সের সাথে কথা বলেছেন, ওয়াশিংটন পোস্টের সাথে কথা বলেছেন, আল জাজিরার সাথে কথা বলেছেন, সব সময় কথা এবং সব ইংরেজিতে কথা বলেছেন। তো ওরা কখনোই তার মানে হলো না, বিকজ হি ইজ ইন্টারন্যাশনাল ফিগার। জামাত যেভাবে একটা ইন্টারন্যাশনাল দল, আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে আন্তর্জাতিকতা, এটা তো আরও মানে বিশাল ব্যাপার। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনে না বলেন? সবাই তাকে চিনে। হ্যাঁ, মানে ব্যাংকার অফ দ্য পোর্স, হ্যাঁ, দ্য ফাদার অফ দ্য 3-0 থিওরি, তারপরে শেষে এমিনেন্ট নোবেল লরিয়েট, এইরকমভাবে কেউ